বানের জলে ভাসছে জনপদ। কক্সবাজারে পানিবন্দী লাখো মানুষের বেঁচে থাকার লড়াই। ঘরে খাবার নেই, উনুনেও জ্বলছে না আগুন। ভেসে গেছে বিস্তীর্ণ ফসলি মাঠ ও মৎস্য ঘের। ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দুর্গতদের অভিযোগ, এখনও সব এলাকায় পৌঁছায়নি খাদ্য সহায়তা। পানিতে টইটুম্বর লোকালয়, আতঙ্কে নির্ঘুম রাত কাটছে বানভাসীদের। কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের প্রায় সব বাড়িঘরেই ঢুকেছে বন্যার পানি। রান্নাঘর তলিয়ে গেছে, খাওয়া দাওয়া নেই, বাড়িতে থাকার আর সুযোগ নেই কারো। এই এলাকায় যাদের আশ্রয় কেন্দ্রে ঠাঁই হয়েছে তারাও নেই স্বস্তিতে। বাড়িঘর ইনভেন ডুবা কাপড় লইরে একখানা করে মানে উড়ি দিয়া কিছু খানা থানা জোয়ার করি বললে সদিন খানা খাই মজম এন হয়ে রে বাড়ির মাঝে বেশি পানি মানে ওদিকে যাইতেছি আত্মীয় স্বজনের বাসা। আমাদের পানি করে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। বাড়িঘরের মধ্যে এক গলা পানি হয়ে গেছে তখন, তো 7 দিন পর্যন্ত কষ্ট পাইতেছি, খাওয়া দাওয়া করতে পারতেছি না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। পুরো ইউনিয়নের মানুষ এখন পানিবন্দী। রোববার ভোর থেকে শুরু হওয়া ভারী বর্ষণে কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার বন্যার আরও অবনতি হয়েছে। দুর্গতরা শুকনা খাবার খেয়ে দিন পার করছেন, পানির সংকট তীব্র হচ্ছে। টিউবওয়েলের পানি খাচ্ছি, মাঝে মধ্যে ওই যে রাস্তার পাশে যেগুলো আছে এগুলা থেকে আনিয়া দূরের থেকে আনিয়া খাচ্ছি। দক্ষিণ মেহেরনামা আবাসন প্রকল্প 200 পরিবার এখনো পানির তলে। বন্যা দুর্গতরা বলছেন, সময় যত যাচ্ছে বন্যার পানি ততই বাড়ছে। পরিবারের সবাইকে নিয়ে কেউ কেউ আত্মীয়ের বাড়ি যাচ্ছেন। খাবার ও বিশুদ্ধ পানি শেষ হয়ে গেছে, প্রশাসনের তৎপরতা নেই বলে অভিযোগ অনেক বানভাসীর। এলাকার চেয়ারম্যান মেম্বার প্লাস সরকারি কোনো লোকজনের প্রশাসনের আমাদের এখনো পর্যন্ত আগে আসে না। আমাদেরকে ঘর বাড়ি বেগদি পানির তলে, গরু চলতে গাইয়ে দিয়ে বা এগিয়ে। আকস্মিক বন্যায় কক্সবাজার জেলার 40টি ইউনিয়নের প্রায় 4 লাখ বাসিন্দা পানিবন্দী। শনিবার কোথাও কোথাও পানি নামলেও রোববারের বৃষ্টি আবারও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আমি এই মুহূর্তে রয়েছি পেকুয়া উপজেলার সদরপুর ইউনিয়নের একটি বাড়ির উঠোনে। এখানে কোমর সমান পানি, কোনো কোনো বাড়িতে আবার গলা সমান পানি। এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন কেউ বাড়িতে থাকার উপায় নেই, কেউ এখন আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে, কেউ আবার মূল সড়কে, কেউ আত্মীয় স্বজনের বাড়িতে। এই এলাকার মানুষের প্রশ্ন, এই পরিস্থিতি থেকে কবে উত্তরণ সম্ভব? যে ধারায় বৃষ্টি বর্ষিত হচ্ছে, অর্থাৎ যে ভারী বৃষ্টি হচ্ছে, এটি যদি অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। বুলবুল রেজা, সময় সংবাদ, পেকুয়া, কক্সবাজার। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেখা দিয়েছে বন্যা। আকস্মিক বন্যায় দিশেহারা লাখো মানুষ। বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকটে চরম দুর্ভোগে স্থানীয়রা। তবে কিছু এলাকায় পানি নামতে শুরু করলেও ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। দুর্গম এলাকায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বিজিবি ও সেনাবাহিনী। এদিকে হবিগঞ্জের খোয়াই নদীর দুটি অংশে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 35টি গ্রাম। টানা বর্ষণে বন্দর নগরী চট্টগ্রামে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আগের মতো নেই ভারী বৃষ্টি। উন্নতির দিকে পার্বত্য অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি। কমতে শুরু করেছে পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিও। তবে পার্বত্য অঞ্চলের নিচু এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। বান্দরবনের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপরে। উঁচু এলাকা থেকে পানি সরে গেলেও শহরের আর্মিপাড়ার শেরেবাংলা-নগর, ইসলামপুর, বালাঘাটা, কালাঘাটা সহ এখনও পানির নিচে। বন্যা দুর্গত 122টি পরিবারকে উদ্ধারের পাশাপাশি যোগাযোগের ব্যবস্থা সচল রাখতে কাজ করছে বিজিবি। বাসায় খাদ্য নাই, পানি নাই, গৃহ মন্দির মধ্যে আর কি জীবনযাপন পার করতেছি। অনেক কষ্টের মধ্যে আছি, শুধু আমি না, এরকমের হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় আছে। পানি কমতে থাকায় রাঙ্গামাটির বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল, জোড়াছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। ধীরে ধীরে আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছে মানুষ। খুব অসহায় নিরহর মতো পড়ে আছি, ঠিক মতন খাইতে পারতেছি না, ঠিক মতন চলাফেরা করতেছি না। আমার বাচ্চা আছে, অসুখ বিসুখ সবকিছু অনেক কষ্টে আছে। বৃষ্টি কমায় খাগড়াছড়ির দিঘিনালার ছোট মেরুং ইউনিয়ন থেকে পানি নেমেছে। ঘরবাড়িতে ফিরেছে মানুষ, খুলতে শুরু করেছে দোকানপাট। তবে মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী হাজারো মানুষ। মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনী। পানির কারণে তারা আবার আমাদের কাছে আসতে পারতেছে না বা চিকিৎসা সহায়তা নিতে পারতেছে না। তাদের এই চিকিৎসা সহায়তা তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের মহালছড়ি জোনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ
চিকিৎসা ক্যাম্পেইন করা হচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভাসছে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া সহ কয়েকটি উপজেলা। সাঙ্গু নদী ও ডলু খালের ঘরবাড়িতে পানি উঠায় বিপর্যস্ত জনজীবন। রোডের অবস্থা হচ্ছে যে মানে ভেঙে মানে মানুষ চলাচলের কোনো জ্ঞান নাই। এদিকে রোববার ভোর থেকে টানা বর্ষণে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ কাতালগঞ্জ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায় সড়কগুলো। এই ময়লা পানিতে হেঁটে মানুষ আর ঠ্যাং এগুলো গা হয়ে যাচ্ছে, বুঝছেন? ভালো নেই, মুট কথা এখানে আমরা ভালো নেই। এদিকে হবিগঞ্জ সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে পানি। প্লাবিত ৩৫টি গ্রাম। এরই মধ্যে নতুন করে আরো কয়েকটি স্থানে বাঁধ ভাঙার আশঙ্কা দেখা দিয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। বন্যা পরিস্থিতির খবর জানাতে কক্সবাজারের পেকুয়ায় আছেন সহকর্মী বুলবুল রেজা, চট্টগ্রামের শফিকুল আলম, বান্দরবানে NA জাকির এবং হবিগঞ্জে রাশেদ আহমদ খান। শুরুতেই যাচ্ছি বুলবুলের কাছে। বুলবুল, সকাল থেকে এখন পর্যন্ত আমরা কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার 3টি ইউনিয়নে গিয়েছিলাম। এই 3টি ইউনিয়নের সমস্ত বাসিন্দারা, বলা চলে 90% বাড়িঘর কিন্তু এখন পানির নিচে, অর্থাৎ এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা কেউ বাড়িতে থাকার উপক্রম নেই, ফলে তারা বাধ্য হয়ে কেউ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিচ্ছেন, কেউ আবার আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান নিচ্ছেন। অন্যদিকে আত্মীয় স্বজনের বাড়িতে যারা অবস্থান নিয়েছেন সেখানেও পানি উঠে যাওয়ার কারণে সেখান থেকেও তাদেরকে বের হয়ে যেতে হয়েছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। আমরা দেখেছি কেউ মূল সড়কেও অবস্থান নিয়েছে। অর্থাৎ গতকাল যে কিছুটা স্বস্তিতে ছিল এই এলাকার যারা বাসিন্দা, কারণ বৃষ্টি কমে গিয়েছিল, কিন্তু আজকে ভোর থেকে এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে, ফলে এই যে বন্যা কবলিত এলাকার যারা বাসিন্দা তাদের কিন্তু আবার নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ নতুন নতুন এলাকা যেখানে পানি ছিল না, বন্যার পানি, সেখানেও কিন্তু প্লাবিত হচ্ছে। এবং অন্যদিকে এই এলাকার যারা বাসিন্দা, বিশেষ করে বন্যা কবলিত এলাকার যারা বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে স্থানীয়ভাবে কেউ কেউ হয়তো তাদেরকে কিছু ত্রাণ সামগ্রী দিয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে পুরো বন্যা কবলিত যে এলাকা রয়েছে, যারা বন্যা দুর্গত, তাদের কাছে কিন্তু এখন পর্যন্ত 100% ত্রাণ পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। এটি প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে। তবে গতকাল এবং আজকে আমি কয়েক দফা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে তারা খবর পাওয়া মাত্রই যেসব এলাকায় ত্রাণ সামগ্রী এখনও পৌঁছায়নি সেসব এলাকায় তারা ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন। এবং এলাকার যারা বাসিন্দা রয়েছেন, অর্থাৎ বন্যা দুর্গত এলাকার, তারা বলছেন যে এই বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে নতুন করে আরও আশঙ্কা তৈরি হতে পারে এবং পাহাড়ি যে এলাকাগুলো রয়েছে কক্সবাজারে, সেখানে পাহাড় ধসেরও কিন্তু আশঙ্কা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী চট্টগ্রামে রয়েছেন শফিকুল আলম, আমরা শফিকের কাছ থেকে চট্টগ্রামের খবর জেনে আসবো। আমি আসলে সাতকানিয়ার পাশের উপজেলা বাঁশখালীতে আছি। এখানে কিন্তু যে সড়কে যে পানি ছিল সেগুলো নেমে গেছে, কিন্তু বলছেন যে আসলে আসলে ভিজে গেছে। এখানকার মানুষরা বলছেন যে আসলে এখানে বেশ কিছু চিংড়ি ঘের রয়েছে, সেই চিংড়ি ঘেরের কারণে এখানে 85টার মতো স্লুইস গেট রয়েছে, যে স্লুইস গেটগুলো বন্ধ রাখার কারণে এখানে পানি থমকে আছে, পানি নামতে পারছে না। এবং যদি আমি সাতকানিয়ার কথা বলতে চাই, সাতকানিয়াও কিন্তু বিভিন্ন এলাকায় একই রকম পানি থমকে আছে। যদি রাস্তাঘাট থেকে নেমে গেছে, কিন্তু ঘর বাড়ি থেকে এখনো পানি নামেনি। এবং সেখানে ত্রাণের কথা বলতে গেলে আসলে বিএনপির তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ডিসি ইউএনও থেকে শুরু করে এবং বিভিন্ন বিএনপির নেতা সবাইকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর কিন্তু যে বাসের যে সোনুয়া রয়েছে সেখানে কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আছে এবং নাহিদ ইসলাম বিভিন্ন জায়গায় কিন্তু ত্রাণ বিতরণ করা হচ্ছে। এবং কিছুক্ষণ পর কিন্তু যে বাসের যে সোনুয়া রয়েছে সেখানে কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আসবেন এবং নাহিদ ইসলাম এসে সেখানে কিন্তু তিনি ত্রাণ বিতরণ করবেন। ইতিমধ্যে তিনি আনোয়ারা এলাকায় ত্রাণ বিতরণ করছেন। এখানে বলা হচ্ছে আসলে এই যে পানির কারণে কিন্তু প্রায় কয়েকশো কোটি টাকার মাছের ক্ষতি হবে বলে বলা হচ্ছে। প্রায় 2,500 প্রায়
12 থেকে 13,000-এর বেশি পুকুর, মাছের ঘের এবং বিভিন্ন নষ্ট হয়ে গেছে এবং ফসলি জমি 1,000 একর ফসলি জমি পানির নিচে রয়েছে এবং রাস্তাঘাট তো ভেঙে গেছে এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে কিন্তু কিছু কিছু অংশে পানি উঠে গেছে। পাহাড়ি ঢলের কারণে কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে বাঁশখালী এবং সাতকানিয়ার তথ্য। আমরা এই মুহূর্তে যাচ্ছি বান্দরবানে, যেখান থেকে আসলে উজানের পানি নেমে আসছে, সেখানে বান্দরবানে আছেন আমাদের সহকর্মী এম এ জাকির। বান্দরবানের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, বেশ কিছু অঞ্চল থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। সাঙ্গু মাতামুহুরী নদীর পানি এখনো কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই কারণে জেলা শহরের বেশ কিছু নিম্নাঞ্চলে এখনো মানুষ পানিতে নিমজ্জিত রয়েছে, বিশেষ করে শহরের আর্মিপাড়া, ওয়াবদা ব্রিজ, শেরেবাংলানগর, ইসলামপুর, বালাঘাটা, কালাঘাটা সহ জেলা শহরের বেশ কিছু নিম্নাঞ্চল এখনো পানিতে প্লাবিত রয়েছে। এই কারণে পানিবন্দী হয়ে রয়েছে প্রায় লক্ষাধিক মানুষ। জেলায় 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সেখানে এই মুহূর্তে 6,000-এর বেশি মানুষ আশ্রয় কেন্দ্র অবস্থান করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শুকনো খাবার, রান্না করা খাবার প্রদান করা হলেও সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে পানিবন্দী যে মানুষগুলি রয়েছে বিভিন্ন পাড়ায়, তারা সবচেয়ে বেশি কষ্টের মধ্যে রয়েছে এই মুহূর্তে। কারণ 3-4 দিন ধরে পানিবন্দী থাকার কারণে তাদের ঘরের শুকনো খাবার, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র শেষ হয়ে গেছে। তারা অনেকেই বাড়িঘর থেকে বের হতে পারছে না, এই কারণে তারা এইসব জিনিসপত্র সংগ্রহ করতেও পারছে না। আরেকটি বিষয়, প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো। পানিবন্দী যে মানুষগুলি আছে এবং দুর্গম যে এলাকাগুলি রয়েছে, বিশেষ করে লেমুঝিরি, কুহালং সদরের আরো বেশ কিছু দুর্গম এলাকা রয়েছে, সেখানে কিন্তু আসলে যোগাযোগের দুর্গমতা এবং যাতায়াতের ব্যবস্থা না থাকায় সেখানে কিন্তু ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। তো নদীর পানিও ধীরে ধীরে কমতে শুরু করেছে, তবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে এই পরিস্থিতি কিন্তু আবার অবনতি হতে পারে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের বন্যা পরিস্থিতি নিয়ে সবশেষ খবর। এখন আমরা চলে যাব হবিগঞ্জে, সেখানে আছে সহকর্মী রাশেদ আহমেদ খান। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের প্রায় 35টি গ্রামে পর্যন্ত প্লাবিত হয়েছে এবং আমরা দেখেছি যে গত 3 দিন থেকে এখানে যে সাধারণ মানুষ যারা পানিবন্দী আছেন তারা চরম দুর্ভোগে রয়েছেন। আমরা জেনেছি যে বৃহস্পতিবার রাতে এখানে হবিগঞ্জের খোয়াই নদীর 2টি বাঁধ ভেঙে যায় এবং এই ভাঙার ফলে হবিগঞ্জের একটি একটি করে গ্রাম প্লাবিত হতে থাকে। এ পর্যন্ত 35টির অধিক গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও বানিয়াচংয়ে রাধাপুর নামক স্থানে আরেকটি বাঁধ ভেঙে যায়। এই বাঁধ ভাঙার ফলেও সেখানে 5টি গ্রাম প্লাবিত হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে হবিগঞ্জের প্রায় 10,000-এর অধিক মানুষ পানিবন্দী রয়েছেন এবং বাড়িঘর, অনেকেরই বাড়িঘর পানিতে তলিয়ে গেছে, যে কারণে তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে উঠেছেন। আমরা যে বন্যার্ত মানুষের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে চাহিদা মতো কোনো ত্রাণ বা ব্যক্তিগত সহযোগিতা তারা পান নাই, যে কারণে তারা অনাহারে অর্ধাহারে তারা দিনাতিপাত করছেন। বিশেষ করে যারা পানিবন্দী রয়েছেন তাদের খাদ্যের পাশাপাশি বিভিন্ন ওষুধ সামগ্রীও তারা প্রয়োজন, তারা এগুলো পাচ্ছেন না। তবে পানি উন্নয়ন বোর্ড যেটুকু জানিয়েছে যে গত 2 দিন এখানে বৃষ্টি না হওয়ার কারণে পানিটা অনেকটা কমেছিল, কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি যে এখানে একটানা বৃষ্টি হচ্ছে এবং আমরা এখন যেখানে আছি এখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে। এটা বৃষ্টি হওয়ার কারণে একটি আশঙ্কা দেখা দিয়েছে যে আবার নদ নদীর পানি বৃদ্ধি পাবে। এখনও হবিগঞ্জের পর্যন্ত এখনও 3টি নদীর পানি বিপদসীমার উপর যে প্রবাহিত হচ্ছে, যে কারণে যদি আজকে আরও বৃষ্টি অব্যাহত থাকে তাহলে আরও নদ নদীর পানি বাড়বে এবং নদ নদীর পানি বাড়ার কারণে বিভিন্ন যে বাঁধ আছে, ক্ষতিগ্রস্ত বাঁধ আছে, এগুলো আক্রান্ত হওয়ার এবং ভেঙে যাওয়ার অনেকটা শঙ্কা রয়েছে। সব মিলিয়ে হবিগঞ্জে যে বন্যা পরিস্থিতি বলা যায় যে ক্রমশই অবনতি হচ্ছে এবং যে সাধারণ মানুষরা যারা আছেন তারা আসলে চরম দুর্ভোগে রয়েছেন। তারা জানিয়েছেন যে তাদেরকে সরকারি দপ্তর থেকে তাদেরকে যাতে জরুরি সহযোগিতা পাঠানো হয় এবং সব মিলিয়ে বলা যায় যে এখানে বন্যার্ত মানুষের পাশে জরুরি ভিত্তিতে সহযোগিতা দরকার এবং তাদের জরুরি সহযোগিতা না হলে তারা অনেক বিপাকে পড়বেন। তো এই ছিল আজকে হবিগঞ্জের বন্যার্ত মানুষের সর্বশেষ খবর। বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে বান্দরবান, হবিগঞ্জ, চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। টানা বৃষ্টিতে পানিতে তলিয়েছে রাজধানীর বেশিরভাগ অলিগলি সড়ক। গ্রিন রোড, মিরপুর, নিউ মার্কেট সহ বিভিন্ন জায়গায় জমেছে হাঁটু সমান পানি। চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীরা। আবহাওয়া অফিস 24 ঘন্টায় 6 বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, আর স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
শনিবার রাত থেকে মুষলধারে বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে রাজধানীর জনজীবন। বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। সড়ক পানিতে ডুবে যাওয়ায় যানজটে নাকাল নগরবাসী। গ্রিন রোড, মিরপুর, তেজতুরি বাজার, মৌচাক সহ অধিকাংশ এলাকায় তলিয়ে গেছে হাঁটু সমান পানিতে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও জরুরি কাজে বের হওয়া নগরবাসীকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে। বৃষ্টি পড়লে এই রাস্তাটায় পানি জমে যায়, তো আমাদের আর কি চলাচলে অনেক সমস্যা হয়। জীবনের হুমকি এদিকে জায়গায় জায়গায় করতে একবার পরিচিতি নিয়েছিলাম, উঠে আবার আসছি, পুরো শরীর ভিজা। নিউ মার্কেট এলাকায় সড়ক ছাপিয়ে দোকানেও ঢুকেছে পানি। বিপাকে পড়েছেন পথচারীরা। সব দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। নিউ মার্কেট এরিয়ার অবস্থা যদি এরকম হয়, আমি রায়ের বাজার থেকে আসছি অলরেডি, তো ওইখানের ছোট ছোট যে রাস্তাগুলো আছে, পকেট রাস্তা, ওই রাস্তা অলরেডি কোমর অবধি পর্যন্ত পানি। গত 24 ঘন্টায় রাজধানীতে 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘন্টার জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। ঢাকায় আজকে ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 6 ঘন্টায় আরও 82 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বর্তমানে যে অবস্থা দেখা যায় তাতে এই বৃষ্টিপাতের যে ধারা, এটা আগামী 48 ঘন্টা পর্যন্ত কম বেশি থাকবে এবং 48 ঘন্টা পরে বৃষ্টিপাতটা কমে আসবে। এদিকে ভারী বর্ষণ ও উজানের ঢলে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের প্রত্যাশা নগরবাসীর। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। জলাবদ্ধতার খবর জানাতে এই মুহূর্তে পুরান ঢাকায় আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, মিরপুরে ওয়ালিউল সাকিব এবং চট্টগ্রামে আছেন পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি শুরুতে যাচ্ছি সামদানির কাছে। সামদানি, রাজধানী ঢাকায় সামান্য বৃষ্টি হলেই সব জায়গায় জলাবদ্ধতার তৈরি হয়। পুরো ঢাকা নগরী পানিতে ডুবে যায় এবং এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর নিউ মার্কেট এলাকায়। পুরো ঢাকার একটি সামগ্রিক চিত্র যদি আমরা তুলে ধরতে চাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিউ মার্কেটের যে জায়গাটি, এই নিউ মার্কেট এলাকাটিতে কিন্তু প্রায় কোমর সমান পানি উঠে গেছে। এই নীলক্ষেত মোড় থেকে একদম ইরাকি মাঠ পর্যন্ত নিউ মার্কেটের 1 নম্বর গেট হয়ে যে রাস্তাটি, এই পুরো রাস্তাটি পানিতে ডুবে গেছে এবং প্রায় কোমর সমান পানি। সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন নিউ মার্কেটের, তারা অভিযোগ করছিলেন যে তাদের প্রায় লক্ষ লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ পুরো নিউ মার্কেট এই মুহূর্তে পানির নিচে এবং নিউ মার্কেটের অধিকাংশ দোকান, যে দোকানগুলো নিচতলায় রয়েছে, সেসব দোকানের অধিকাংশ দোকানেই পানি উঠে গেছে। একই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি যারা এই এলাকাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকেন, একই সঙ্গে অনেক কর্মজীবী মানুষরা থাকেন এবং এখানে কয়েকটি হলও রয়েছে বিশ্ববিদ্যালয়ের। তারা, আমরা দেখছিলাম যারা শিক্ষার্থীরা রয়েছিলেন, তাদের যাতায়াতে বেশ ভোগান্তি হচ্ছে এবং একই সঙ্গে এখানে যারা স্থানীয় মানুষ রয়েছেন তারা বলছেন যে প্রতি বছরই যখন বর্ষা মৌসুম আসে তখন এই রাস্তাটিতে প্রত্যেকটি সময়ে জলাবদ্ধতার তৈরি হয় এবং এই রাস্তাটিতে সবসময় হাঁটু সমান, কোমর সমান পানি হয়ে যায়। আজ যখন ঢাকা শহরে 97 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের কারণে এই সড়কটিতে হাঁটু সমান পানি হয়েছিল সকাল পর্যন্ত। কিছুক্ষণ আগে যখন বৃষ্টির পরিমাণ বেড়ে যায় তখন আসলে যেটি হয়েছিল যে এই পুরো জায়গাটিতে কোমর সমান পানি হয়ে গিয়েছে। তো যারা ব্যবসায়ী রয়েছেন এবং সাধারণ স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, তারা চাইছেন যে এই জায়গাটির যে জলাবদ্ধতার সমস্যা, সেই সমস্যাটির যেন টেকসই সমাধান হয়, সেটি তাদের প্রত্যাশা। এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি আছি শেওড়াপাড়ায় এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু এখানে পানি জমে আছে। আমরা দেখতে পাচ্ছি যে টাকনুরও উপরে কিন্তু পানি রয়েছে এবং এই পানির কারণে যে দুর্ভোগের চিত্র, সেটি কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে যে যানবাহনগুলো কিন্তু খুব ধীর গতিতে চলছে এবং অনেক গাড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি যেগুলো পানি ঢুকে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং যে বিশেষ করে বাইক এবং সিএনজি আমরা দেখতে পাচ্ছি যে পানির কারণে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সে কারণে যে গাড়িগুলো কিন্তু চলতে পারছে না। আমরা পুরো রাস্তা প্রায় ফাঁকা দেখতে পাচ্ছি, কিন্তু নির্দিষ্ট কিছু জায়গায় কিন্তু গাড়ির জট লেগে আছে। আর বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সড়কের নির্মাণ কাজও কিন্তু হচ্ছিল, সড়কের সংস্কার কাজ হচ্ছিল, সে কারণে কিন্তু এখানে বিভিন্ন জায়গায় ইট ছড়িয়ে ছিটে আছে, যে নির্মাণ কাজের বিভিন্ন সরঞ্জাম কিন্তু ছড়িয়ে ছিটে আছে, বিভিন্ন জায়গায় কিন্তু গাথা কোথাও রয়েছে। সে কারণে গাড়ি চলতে যেমন যে বেগ পেতে হচ্ছে, গাড়ির চালকদের খুব দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সাধারণ যারা পথচারী রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু বেশ দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছেন। বিশেষ করে পানি কিন্তু এতটা বেশি যে ফুটপাতগুলো তলিয়ে গেছে
সবাইকে কিন্তু আসলে পানি মারিয়ে কিন্তু এদিক দিয়ে যেতে হচ্ছে। আর যদি একটু বলে রাখি যে আসলে আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু নেই, এবং আমরা ঘন্টাখানেক ধরে আমরা সময় ধরে দেখতে পাচ্ছি যে তেমন বৃষ্টি হচ্ছে না, থেমে থেমে একেবারে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। কিন্তু এই যে পানি জমে আছে সেই যে ভোর রাতের পর থেকে শুরু করে যে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পানি আবদ্ধ হয়ে আছে, পানি নামার কিন্তু কোনো যে লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। আর আমরা দেখছিলাম বিভিন্ন জায়গায় যে এখন এই মিরপুরে যে চিত্র দেখতে পাচ্ছি আমরা কিন্তু সকাল থেকে যে রাজারবাগ, শাহজাহানপুর, শান্তিনগর এবং আমরা এই ধরনের যে জায়গাগুলো সেখানেও কিন্তু আমরা দেখেছি যে পানির যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, সে কারণে কিন্তু মানুষ প্রচণ্ড দুর্ভোগের মধ্যে রয়েছেন। আর একটু আগে আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু জানিয়েছেন যে এই ভারী বর্ষণ কিংবা মাঝারি থেকে ভারী অতি ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতে পারে আরও 2 দিন, এরপরে কিন্তু বৃষ্টি কমে আসতে পারে। এই মুহূর্তে আমরা একটু চট্টগ্রামে খোঁজ নেব যে সেখানে আসলে কি পরিস্থিতি সেটি জেনে আসবো। গতকাল রাত থেকেই বন্দরনগরী চট্টগ্রামে আবারও মুষলধারে বর্ষণ শুরু হয়েছে এবং আজকে সকাল থেকেও আমরা দেখছি কখনো থেমে থেমে কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু বর্ষণ কিন্তু একটুও থামেনি। সেই কারণে নগরীর যে নিচু এলাকা রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং আমরা এই মুহূর্তে আছি নগরীর কাতালগঞ্জ এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ যারা রয়েছে, যারা কাজের উদ্দেশ্যে বের হয়েছে বা যারা স্কুল কলেজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন, তাদেরকে কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং যত ভিতরের দিকে যাচ্ছে মানুষজন আমরা দেখছি হাঁটু থেকে কোমর সমান পানি, কোথাও বাসার নিচে পানি ঢুকেছে, আবার কোথাও বাসায়ও পানি ঢুকে গেছে। সাধারণ মানুষজন যারা রয়েছে চরম দুর্বিষহ অবস্থায় কিন্তু আসলে মানবেতর জীবনযাপন করছে। আসলে বন্দরনগরী চট্টগ্রামে গত 43 বছরের মধ্যে রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত হয়েছে এবং টানা 7 থেকে 8 দিন ধরে বর্ষণ হচ্ছে, যে কারণে মুষলধারে বৃষ্টিপাত হলেই কিন্তু আমরা দেখছি নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন এবং গত 7 থেকে 8 দিন ধরে আমরা দেখেছি কোথাও পানি উঠলেই কিন্তু সেখানে সিটি কর্পোরেশনের মেয়র কিংবা জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের সাথে যারা জড়িত সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন। আসলে এখানে এই যে কাতালগঞ্জ পাতলাশ এলাকায় জলাবদ্ধতা হচ্ছে দীর্ঘদিন থেকে, এখানে আসলে হিজরা খালের কাজ চলছে, এটি 68% কাজ শেষ হয়েছে। হিজরা খালের কাজ শেষ হলে ভবিষ্যতে এই কাতালগঞ্জ কিংবা পাতলাশ এলাকার যে জলাবদ্ধতা হচ্ছে সেই জলাবদ্ধতা অনেকাংশেই কমে যাবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক। এবং আগে চট্টগ্রামের 129টি জায়গায় একসাথে জলাবদ্ধতা হতো, এখন টানা মুষলধারে বর্ষণ হলে নগরীর 7 থেকে 8টি জায়গায় জলাবদ্ধতা হচ্ছে। সেক্ষেত্রে অনেক জায়গায় জলাবদ্ধতা কমে এসেছে, আবার অনেক জায়গায় আমরা দেখছি রেকর্ড সংখ্যক বৃষ্টিপাতের কারণে কিন্তু টানা বর্ষণের কারণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার যে অভিশাপ, সেই অভিশাপ থেকে এখনো নগরবাসীর মুক্তি মিলেনি। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কাতালগঞ্জ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। জলাবদ্ধতার খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন পার্থপ্রতিম বিশ্বাস, এবং এর আগে রাজধানীর মিরপুর এবং নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওয়ালিউল সাকিব এবং সামদানি প্রত্যয়। অতিরিক্ত সময়ে সুইস রক্ষণ দেয়াল গুঁড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা। 10 জনের সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সেমির মঞ্চে মেসিরা। এমবোলোর লাল কার্ডে কপাল পড়ে সুইসদের। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন ম্যাকালিস্টার, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ। গোল না পেলেও একটি অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থেকে এসএম ইকবালের ম্যাচ রিপোর্ট। মাঠে নামার আগেই দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে। পৃথিবীর মায়া ত্যাগ করেছেন দেশটির 89 বছর বয়সী কিংবদন্তি মিডফিল্ডার অ্যান্তোনিও রাত্তিন। সুইজারল্যান্ডের বিপক্ষে তাই হাতে কালো ব্যাজ পরে টিম আলবিসেলেস্তে। শীর্ষ 4 নিশ্চিত করার ম্যাচে আগের একাদশেই আস্থা রেখেছিলেন লিওনেল স্ক্যালোনি। ইজিপ্ট ম্যাচে আগে পিছিয়ে পড়া আর্জেন্টিনা এদিন শুরু থেকেই মরিয়া লিড পেতে। সে অপেক্ষা ম্যাকালিস্টার ঘোচান মাত্র 11 মিনিটে। লিওনেল মেসির কর্নার থেকে দুর্দান্ত হেডে কোবেলকে বোকা বানান লিভারপুল ম্যান। এরপর আর্জেন্টিনার খেলা শুধুই বিরক্তি উপহার দিয়েছে। পক্ষান্তরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে সুইজারল্যান্ড। 31 মিনিটে সমতার খুব কাছেও চলে গিয়েছিল মুরাত ইয়াকিনের শিষ্যরা। সে যাত্রায় আলবিসেলেস্তেদের রক্ষা করেন এমিলিয়ানো মার্তিনেজ। রাইট ব্যাক পজিশনে এদিন বেশ নড়বড়ে দেখা গেছে স্ক্যালোনি শিষ্যদের। নাওয়েল মলিনা প্রায়ই হারিয়েছেন তার পজিশন, যার সুযোগ নিয়ে আর্জেন্টিনাকে কোণঠাসা করে ফেলে সুইসরা। 65 মিনিটে কোন রকমের দলকে রক্ষা করেন এমি, তবে আর বাঁচাতে পারেননি 67 মিনিটে। নরওয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড।
সমতায় ফিরে যেন আরো উজ্জীবিত হয়ে ওঠে মুরাদ ইয়াকিন বাহিনী, কিন্তু তারা ব্যাকফুটে চলে যায় 72 মিনিটে এমবোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে। তবে সুইজারল্যান্ডের 10 জনের দল পেয়েও তার সুযোগ নিতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। যোগ করার সময়ে লিসান্দ্রো মার্তিনেজের দুর্দান্ত একটা প্রচেষ্টা নষ্ট করে দেন কোবেল, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এক্সট্রা টাইমে অবশ্য 10 জনের সুইজারল্যান্ডকে চেপে ধরে আর্জেন্টিনা। প্রতিপক্ষের উপর বেশ চাপ তৈরি করলেও বাধাপ্রাপ্ত হচ্ছিল সুইস ডিফেন্স দেয়ালে। অবশেষে 112 মিনিটে হুলিয়ান আলভারেজ ম্যাজিক তার অসাধারণ ফিনিশিংয়ে আবারও লিডে স্ক্যালোনি বাহিনী। শেষ মুহূর্তে পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে সুইজারল্যান্ড, যার ফলে প্রতিপক্ষের রক্ষণ ভাগে বেশ স্পেস পায় আর্জেন্টিনা, যে সুযোগ কাজে লাগাতে ভুল করেনি বর্তমান চ্যাম্পিয়নরা। এক্সট্রা টাইমের যোগ করার সময় থিয়াগো আলমাদার শট সুইস গোলির প্রথম প্রচেষ্টায় প্রতিহত করলেও বল চলে যায় লাউতারো মার্তিনেজের কাছে। তার ক্লিয়ার ফিনিশিংয়ে 3-1 ব্যবধানের জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ক্যান্সাস সিটিতে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়ে আর্জেন্টাইনরা। পুরো শহর ছেয়ে যায় আকাশি সাদা রঙে। স্ক্যালোনির কৌশল নিয়ে আক্ষেপ থাকলেও মেসিরা জয়ের ধারা অব্যাহত রাখবে বলেই বিশ্বাস সমর্থকদের। রেফারির শেষ বাঁশিতে স্বস্তির নিঃশ্বাস আর্জেন্টিনা শিবিরে। টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে আলবিসেলেস্তে উচ্ছ্বাস শুরু গোটা বিশ্বের আর্জেন্টাইন সমর্থকদের। কানসাসে আকাশী নীল সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। এবারের বিশ্বকাপে নিজেদের দ্রুততম গোলের দেখা পেয়েও আর্জেন্টিনাকে লড়াই করে জিততে হয়েছে সুইসদের বিপক্ষে। গ্রুপ পর্ব থেকে সেমি, এই লম্বা সময়ে কঠিন পথ পাড়ি দিতে হয়েছে লিওনেল মেসিদের। নকআউট পর্বের প্রতিটি ম্যাচেই সমর্থকদের চিন্তায় রেখেছে আলবিসেলেস্তেরা। শেষ মুহূর্তে এসে কামব্যাক করে জয় তুলে নেওয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নিয়ে আত্মবিশ্বাস বেড়েছে তাদের। তবে আর্জেন্টিনার কাছ থেকে আরো ভালো ফুটবল দেখতে চান সমর্থকরা। এক এক গোলের সমতায় আমার হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হয়েছিল, কিন্তু দ্বিতীয় গোলটার পর পুরো চিৎকার দিয়ে উঠেছে। কাজটা কঠিন হবে, তবে এই দলটা দেখিয়ে দিয়েছে যে জিততে হলে তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়তে হবে। আমরা পূর্ণ বিশ্বাস নিয়ে মাঠে নামছি। সুইজারল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসি গোল না পেলেও তা নিয়ে খুব একটা ভাবছেন না আলবিসেলেস্তের সমর্থকরা। বরং দুই ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোল পাওয়া নিয়েই স্বস্তি খুঁজে নিচ্ছেন তারা। সারাটা সময় আমরা রক্ষণ ভাগেই খেলেছি, কিন্তু হুলিয়ান আলভারেজের গোলটা জাস্ট অসাধারণ ছিল, ওটা ঠেকানো অসম্ভব ছিল। আজ আমি এতটাই খুশি যে বিশ্বাসই করতে পারছি না। আর্জেন্টাইন হওয়ার চেয়ে গর্বের আর কিছুই নেই। রাজনৈতিক কিংবা মাঠের খেলায় আর্জেন্টিনার সঙ্গে বেশ পুরনো রাইভালরি ইংল্যান্ডের। ইংলিশদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করবে লিওনেল মেসিরা, এমন প্রত্যাশা বুইনেস আইরেসে খেলা দেখতে আসা সমর্থকরা। আমরা ইংল্যান্ডকে হারাতে যাচ্ছি। ম্যাচটা কঠিন হবে, আমাদের অনেক ভুগতে হবে, কিন্তু আমরা তো অনেক দিন ধরেই ভুগছি, আরেকটু না হয় ভুগলাম। ম্যাচ দেখতে এসে আর্জেন্টিনায় ফেরার ফ্লাইট মিস করে ফেলেছি, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। এই জয়ের জন্য সবকিছুই বিসর্জন দেওয়া যায়। আগামী বৃহস্পতিবার টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে যাওয়ার লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বৃষ্টি মাথায় নিয়েই প্রিয় দলের খেলা দেখতে দেশের বিভিন্ন প্রান্তে জড়ো হন আর্জেন্টিনার সমর্থকরা। খেলার শুরু থেকে উৎকণ্ঠা থাকলেও সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারাতেই উল্লাসে ফেটে পড়েন। আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ জিতবে, এই প্রত্যাশা ভক্ত সমর্থকদের। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাটকীয় এক লড়াই শেষে সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রিয় দলের জয়ের আনন্দে উচ্ছ্বাসে মেতেছেন বাংলাদেশের ভক্ত সমর্থকরা। মুন্সিগঞ্জে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হন আর্জেন্টিনার সমর্থকরা। ম্যাচ জুড়ে গোছানো ফুটবল খেলতে না পারলেও শেষ পর্যন্ত জয় তুলে নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার প্রত্যাশা ভক্তদের।
ময়মনসিংহে বৃষ্টি উপেক্ষা করে নগরীর টাউন হল প্রাঙ্গণে বড় পর্দার সামনে জড়ো হন সমর্থকরা। ম্যাচের 113 মিনিট উৎকণ্ঠায় ছিলেন সবাই। তবে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে 3-1 ব্যবধানে হারাতেই মুহূর্তে বদলে যায় দৃশ্যপট। উচ্ছ্বাস, করতালি আর আর্জেন্টিনা মেসির জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। আমাদের বস কখন আমাদের নিরাশ করে না, আমরা জানতাম আমরা জিতবো। আর্জেন্টিনা মানে অসাধারণ, অপ্রতিরোধ্য। আমরা জানতাম আমরা জিতবো। মেসি ম্যাজিক। রংপুরের টাউন হল চত্বরে এলজিডি স্ক্রিনে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের ম্যাচ উপভোগ করেন হাজারো ফুটবল প্রেমী। রাজশাহীতেও কেন্দ্রীয় শহীদ মিনারে প্রিয় দলের জার্সি গায়ে হাজির হন হাজারো তরুণ তরুণী। জয়ের ধারা অব্যাহত রেখে এবারও প্রিয় দল বিশ্বকাপ জিতবে প্রত্যাশা ভক্ত সমর্থকদের। এটা আমাদের 2022 বিশ্বকাপ থেকে আমাদের অভিজ্ঞতা আছে। অস্থির লাগছে, অস্থির মানে কি বলবো। ইনশাআল্লাহ আমরা ফাইনাল খেলবো আর মেসির হাইয়েস্ট গোলদাতা হবে মেসি। বরিশালের বেলস পার্ক মাঠে বড় পর্দায় খেলা দেখতে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে জড়ো হন আর্জেন্টিনার সমর্থকরা। তানজিনা তাসনিম, সময় সংবাদ। শেখ হাসিনাকে ফেরাতে সরকার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জানান, মৃত্যুদণ্ডের রায়ের 30 দিনের মধ্যে আবেদন না করায় আইন অনুযায়ী তার আপিলের সুযোগ নেই। তবে বিষয়টি নির্ভর করছে সর্বোচ্চ আদালতের উপর। এদিকে 1975 সালে সিরাজ শিকদার হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত চলছে বলেও জানান চিফ প্রসিকিউটর। 24-এর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের সাজা হয়েছে তার। এর মধ্যেও বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়ে আসছেন তিনি। সবশেষ রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে তার দেশে ফেরার ঘোষণা। এর মধ্যে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণাকে রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর। রোববার নিজ কার্যালয়ে সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। তিনি ভারত সরকারের অধীনে নিয়ন্ত্রণে তিনি নির্বাসনে আছেন। সেই কারণে বাংলাদেশ সরকার বারবার তাকে চিঠি দিয়ে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে তাকে ফেরত দেওয়ার জন্য। তিনি যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন তাহলে তো তিনি নিজে নিজে আসার কোনো সুযোগ নাই। হয় তিনি এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করা হবে, অথবা তাকে পুশব্যাক করবে। চিফ প্রসিকিউটর জানান, মৃত্যুদণ্ডের রায়ের 30 দিনের মধ্যে আবেদন না করায় ট্রাইব্যুনাল আইন অনুযায়ী আপিলের সুযোগ হারিয়েছেন শেখ হাসিনা। এখন বিষয়টি নির্ভর করছে সর্বোচ্চ আদালতের উপর। তিনি যদি আসেন অথবা তাকে যদি আনা হয় তাহলে তাকে তো আগে জেলে যেতে হবে, এবং জেলে গিয়ে যদি আপিলের কোনো সুযোগ থাকে, আইনগত সুযোগ যদি থাকে, আমরা মনে করি তার সুযোগ নাই, তারপরে যদি তিনি আপিল দায়ের করেন সেটা তখন হয়তো আদালত সিদ্ধান্ত নেবে। এদিকে 1975 সালে কমিউনিস্ট বিপ্লবী সিরাজ শিকদার হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত চলছে বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি যদি কোনো আপিল দায়ের করেন। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো কাল বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেবেন বৃক্ষরোপণ, খাল খনন কার্যক্রম এবং দলীয় সভায়। তার সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে সাজরব গড়ে তোলা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়। অবকাঠামো ও শিল্পায়ন নিয়ে সরকার প্রধানের ইতিবাচক ঘোষণার অপেক্ষায় আছেন অবহেলিত দক্ষিণাঞ্চলের মানুষ। সুমন হাসান ও সুজয় দাসের ছবিতে অপূর্বপুর রিপোর্ট। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে স্বাগত জানাতে গত এক সপ্তাহ ধরেই বরিশালে আনন্দ মিছিল হচ্ছে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল মিটিং করছেন। সোমবার বরিশালে সফর করবেন তারেক রহমান। হাইকমান্ডের নির্দেশে কোনো তরুণ বাড়তি ব্যানার ফেস্টুন টাঙানো হচ্ছে না অর্থ অপচয় রোধে। আগামীকাল সকালে তারেক রহমান সড়ক পথে প্রথমে গৌরনদীতে, দুপুরে নগরীর 30 গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদিক খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি। এরপর যোগ দেবেন জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সাংগঠনিক সভায়। আগমনের অপেক্ষা আছে এবং উনি বৃক্ষরোপণ কর্মসূচি দিয়েছেন। আমরা সেখানে সব ধরনের প্রস্তুতি রেখেছি। চলতি বছরের 4 ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় এ অঞ্চলের উন্নয়নের যে আশ্বাস দিয়েছিলেন, এবার সরকার প্রধান হিসেবে সেগুলোর বাস্তবায়নের দিকেই তাকিয়ে আছেন বরিশালবাসী। দীর্ঘদিন যাবৎ বরিশালবাসীর যে সমস্যা, সেই সমস্যাগুলো নিরসনে মাননীয় প্রধানমন্ত্রী এবারের আগমনেই তার প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ শুরু করবেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা জুড়ে 4 স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এসএসএফ এর
দেওয়া সমস্ত নির্দেশনা পরামর্শ সবকিছুকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। সরকার প্রধানের দায়িত্ব নিয়ে তারেক রহমান দেশ জুড়ে কর্মসূচির অংশ হিসেবে বরিশালে 410 কিলোমিটার খাল খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। বরিশাল সহ দক্ষিণাঞ্চলবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে তার আগমনের মধ্য দিয়ে এ অঞ্চলের গতিচাকা সমৃদ্ধ হবে, বঞ্চনামুক্ত হবে দক্ষিণাঞ্চলবাসী। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। মানসম্মত পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি উল্লেখ করে পরিবার পরিকল্পনা কার্যক্রম ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলেছেন, সঠিক সিদ্ধান্ত এবং পরিকল্পনাই আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি রচনা করতে পারে। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। তারুণ্যের প্রত্যাশা ও জাতীয় অগ্রাধিকারকে প্রাধান্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, মানসম্মত পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি, আর অপরিকল্পিত ও অদক্ষ জনগোষ্ঠী দেশের জন্য বড় চ্যালেঞ্জ। মানসম্মত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি, উন্নয়নের মূল ভিত্তি, সমৃদ্ধের চাবিকাঠি। আবার অপরিকল্পিত ও অদক্ষ জনগোষ্ঠী দেশের জন্য বড় চ্যালেঞ্জ। তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনী দক্ষতায় সমৃদ্ধ করে আগামী দিনের দক্ষ মানব সম্পদে রূপান্তর করার উপর জোর দেন রাষ্ট্রপতি। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 1/3 তরুণ। এই বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী আমাদের বড় সম্ভাবনা। তাই আজকের তরুণদের আগামী দিনের দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে হবে। আর তা করতে না পারলে এই সম্ভাবনাই একসময়ে বেকারত্ব, দারিদ্র্য, সামাজিক অস্থিরতা ও অর্থনৈতিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। শিক্ষা বঞ্চিত ও পিছিয়ে পড়া পরিবারে জন্মহার তুলনামূলক বেশি মন্তব্য করে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে ঢেলে সাজাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। বাল্যবিবাহ প্রতিরোধ, বিয়ের গড় বয়স বৃদ্ধি এবং কিশোর কিশোরীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম সামাজিক অগ্রাধিকার। প্রত্যেকের সচেতনতায় পরিকল্পিত পরিবার এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে শিশুরা জন্ম নেবে বলে প্রত্যাশার কথা জানান রাষ্ট্রপতি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নতুন ঋণ কর্মসূচি নিয়ে সরকারের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সচিবালয়ে অর্থ বিভাগের সঙ্গে বৈঠকে বসে ঢাকা সফররত সংস্থাটির 12 সদস্যের প্রতিনিধি দল। অর্থমন্ত্রী জানান, ফ্যাসিস্ট আমলের ঋণ কর্মসূচি জনগণের স্বার্থে ছিল না, তাই পুরনো কর্মসূচি বাদ দিয়ে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে। ডলার সংকট মোকাবেলা করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনতে 2023 সালে IMF এর সঙ্গে $470 কোটি ঋণ কর্মসূচিতে যুক্ত হয় বাংলাদেশ। পরে অন্তর্বর্তী সরকারের সময় আকার বাড়িয়ে করা হয় $550 কোটি। এ পর্যন্ত 5 কিস্তিতে $364 কোটি পেয়েছে বাংলাদেশ। তবে ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় নিয়ে প্রায় 1 বছর আলোচনা চললেও সেই অর্থ ছাড় হয়নি। এর মধ্যেই নতুন কর্মসূচির দিকে যাচ্ছে দুই পক্ষ। নতুন ঋণ কর্মসূচি নিয়ে রোববার দুপুরে সচিবালয়ে অর্থ বিভাগের সঙ্গে বৈঠকে বসেন সফররত IMF এর মুদ্রা ও পুঁজিবাজার বিভাগের ডেপুটি ডিভিশনের প্রধান ইভো ক্রসনারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী জানান, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই IMF এর সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে সরকার। আগের ঋণ কর্মসূচির সমালোচনা করেন তিনি। আগের প্রোগ্রাম ছিল ওই স্বৈরাচার আমলের যে প্রোগ্রামটা করেছিল ফ্যাসিস্ট আমলে, ওখানে অনেকগুলো বিষয় তো আমরা সম্মত হইনি। তো সেই কারণে আমরা সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি, এখন আবার নতুন প্রোগ্রামে যাচ্ছি। আগের ঋণ কর্মসূচির আওতায় ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় নিয়ে সরকার কোনো চিন্তা করছে না বলেও জানান অর্থমন্ত্রী। কিস্তির টাকা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, আমার চিন্তা হচ্ছে যে প্রোগ্রামে যাব এটা বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হবে কিনা। ঢাকা সফর শেষে IMF এর প্রতিনিধি দল ওয়াশিংটনে সদর দফতরে মূল্যায়ন প্রতিবেদন জমা দেবে। সেই মূল্যায়ন ইতিবাচক হলে অক্টোবরে IMF ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার পর নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে আরেকটি মিশন ঢাকায় আসতে পারে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আবারও বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ। রূপকথা লিখতে পারলেন না আর্লিং হাল্যান্ড।
ভাইকিংস রো বন্ধ করে ইংলিশদের সেমির টিকিট পাইয়ে দিলেন জুড বেলিংহাম। অতিরিক্ত সময় গড়ানো ম্যাচটিতে 2-1 গোলে জিতল ইংল্যান্ড। জোড়া গোল করে ম্যাচের নায়ক বেলিংহাম। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। 11 জুলাই এই তারিখে 2018-তে বিশ্বকাপ সেমিফাইনাল আর 21-এ ইউরো ফাইনালে হেরেছিল ইংল্যান্ড। তবে 2026-এ এসে সেই জুজু কাটল থ্রি লায়নদের। নরওয়ের স্বপ্নযাত্রা থামিয়ে 8 বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে থ্রি লায়ন্স। ব্রাজিলকে হারিয়ে উঠতে থাকা নরওয়ে দেখছিল প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার স্বপ্ন। মায়ামিতে শুরুতে কিছু বিচ্ছিন্ন আক্রমণ করে দুদল। ইংল্যান্ড সুযোগ কাজে লাগাতে না পারলেও নরওয়ে ভুল করেনি। 36 মিনিটে হ্যারি কেনের কাছ থেকে বল কেড়ে পাল্টা আক্রমণে যায় নরওয়ে। দৃষ্টিনন্দন গোলে নরওয়েকে এগিয়ে নেন আন্দ্রেস শেলদেরুপ। পিছিয়ে গিয়েও দমে যায়নি ইংল্যান্ড, সমতা আনতেও নেয়নি বেশি সময়। প্রথমার্ধের যোগ করা সময়ের 2য় মিনিটে বেলিংহ্যামের গোলে সমতা আনে থ্রি লায়ন্স। 55 মিনিটে আবারও লিড নেয় নরওয়ে, কিন্তু নরওয়ের গোল বাতিল করা হয়। ডি বক্সের ভেতরে এলিয়ট অ্যান্ডারসনকে ধাক্কা দিয়ে হ্যালান্ড ফাউল করায় ভিএআরে বাতিল হয় সেই গোল। 87 মিনিটে বুকায়ো সাকা বিপজ্জনকভাবে বল নিয়ে প্রতিপক্ষ ডি বক্সে গেলেও সে যাত্রায় রক্ষা পায় নরওয়ে। নির্ধারিত সময় শেষ হয় 1-1 সমতায়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। থ্রি লায়নরা সমর্থকদের বেশি উৎকণ্ঠায় রাখেনি। অতিরিক্ত সময় শুরুতেই লিড নেয় থমাস টুখেলের দল। এর কিছু সময় পর পেনাল্টি পায় ইংল্যান্ড, কিন্তু সেটা বাতিল হয় ভিএআরে। শেষ পর্যন্ত লিড ধরে রাখে ইংল্যান্ড। 2-1 গোলের জয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখে থ্রি লায়ন্স। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বানের জলে ভাসছে জনপদ। চট্টগ্রামের 5 জেলায় সীমাহীন দুর্ভোগ। হবিগঞ্জে বাঁধ ভেঙে প্লাবিত 35 গ্রাম। টানা বৃষ্টিতে তলিয়েছে রাজধানীর সড়ক অলিগলি। শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার, জানালেন চিফ প্রসিকিউটর। সিরাজ শিকদার হত্যা সহ তদন্ত হচ্ছে আওয়ামী লীগের সব অপরাধের। অতিরিক্ত সময়ে সুইস রক্ষণ দেয়াল গুঁড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা। সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারালো মেসিরা। নরওয়ের স্বপ্নযাত্রা থামালো ইংল্যান্ড। এই ছিল দুপুরের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। নিবিড় ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।